হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সপরিবারে ভালো আছি। মারিয়া লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও আমি নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এটা আমার গত 2 দিন আগ থেকে নেওয়া 2 দিনের ভিডিও একসাথে করে আপনাদের মাঝে শেয়ার করতেছি। এখানে আমি সকালে কিচেন রুম থেকে আমার ভিডিওটি আরম্ভ করে দিয়েছি। এখানে আমি সকালের জন্য পাউরুটি আর চা নিয়েছি। পাউরুটিটা আমার আব্বা নিচ থেকে নিয়ে এসেছে, আর চাটা আমি বাসার মধ্যে রেডি করেছি, বানিয়েছি। কারণ আজকে আমার একটু বেশ কিছু কাজ আছে হাতে, তো আস্তে আস্তে কাজগুলো রোজার আগে শেষ করতে হবে, তার আগে রান্নাটা শেষ করতেছি। আজকে আমি সিদ্ধ করতেছি এই যে কাঁচামরিচ আর সিম সিদ্ধ করে নিয়েছি ভর্তা করার জন্য। আর এখানে সিম, আলু, মাছ, কপি 2-3টা তরকারি দিয়ে রান্না করব। তো আমি কারণ বাজার থেকে বেশ কিছু তরকারি নিয়ে এসেছি। তরকারিগুলো তো খেয়ে শেষ করতে হবে রোজার আগে, না হয় রোজার মধ্যে এই তরকারিগুলো খেয়ে শেষ করা যাবে না। রোজার বাকি তো আর বেশি দিন নেই, এই সপ্তাহের শেষে মনে হয় রোজা পড়তে পারে। তো এই জন্য যে আমি মাছের মাথা নিয়েছি রান্না করার জন্য, আর 2 টুকরো মাছের মাথা দিয়ে রান্না করতাম, কিন্তু আমার আব্বা তো আবার মাছের মাথা খেতে পারবে না। এই জন্য আমি সাথে 2 টুকরো মাছে নিয়েছি। মাছগুলো আমি ভেজে তুলে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে দিব কাঁচামরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু তেলের মধ্যে ভেজে দিয়ে দিব তাই রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। তার আগে আমি ভর্তার জন্য 3 টুকরো মাছ নিয়েছি, 2টা মাছ আর একটা লেস, এগুলো দিয়ে আমি ভর্তা করব। সিম আর কাঁচামরিচ সিদ্ধ করে নিয়েছি। এই যে ভর্তাটার জন্য আমি মাছটা আগে ভেজে নিচ্ছি, কারণ আমার মা এগুলা কাটা বেছে নিবে। পেঁয়াজও কেটে রেখে দিয়েছি, শুধু আমার মা কাটা বেছে সুন্দর করে ভর্তাটা করবে। আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি। এখানে যখন আমার পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভাজা হয়ে গেছে, তখন আমি রসুন আর আদা বাটা দিয়ে দিলাম। আমার রসুনও শেষ হয়ে গেছে, রসুনও ব্লান্ডার করতে হবে। মানে রোজার আগে আমার সব কিছু শেষ হয়ে গেছে। বাসার কাজ এত পরিমাণ করতেছি, মনে হয় শেষে হচ্ছে না, শুধু বাড়তেছে আর বাড়তেছে। তারপরে রান্না তো প্রতিদিনে করতে হয়, খাওয়া রান্না তো প্রতিদিন আসে, এর মধ্যে এক্সট্রা অনেক কাজ করতে হয় বাসার। তো এখানে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর মুরগির মশলা দিয়ে যে মশলাটাকে তেলের মধ্যে 5 মিনিট ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম পানি, পরিমাণ মতো পানি দিয়ে পানিটার মধ্যে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি তরকারি দিয়ে দিব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন। আর প্রিয় ভাইয়া আপুরা, আপনারা যারা অলরেডি এগুলো করে রেখেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি রান্না বসানোর আগে সিম, আলু, কপি সবগুলো ভালো করে কেটে নিয়ে যে আমি হালকা গরম পানির মধ্যে সিম, আলু, কপি ভিজিয়ে রেখেছি প্রায় আধা ঘন্টা। এখন 2-3 বার ভালো করে ধুয়ে আমি মশলার সাথে দিয়ে দিব। তরকারি মশলাটা কষানো হয়ে গেছে, এখন তরকারিটা ঢেলে দিয়ে লবণ দিয়ে দিব। লবণটা আমি একটু পরে দেওয়ার কারণ হচ্ছে, আমি যখন মশলাটা কষাই তখন অল্প পরিমাণে লবণ দিই, আর তরকারি দেওয়ার পর আমি পরিমাণ মতো লবণ দিই, যতটুকু প্রয়োজন ততটুকু। এখানে একটা দিয়ে দিলাম টমেটো, কারণ এখন তো টমেটো খুব ভালো লাগে, টমেটো সিজন। এবার টমেটোর দাম একবারে কমতেছে না, 50 টাকার নিচে নামতেছে না। আমরা যে টমেটোটা খাই ওটা 50 টাকার উপরে নিচে না। তো এখানে যে আমার তরকারিটা কষানো হয়ে গেছে, এখন আমি গরম পানি দিয়ে দিলাম এক চুলায়। গরম পানিটা হয়ে গেছে, এখন আমি তরকারির মধ্যে গরম পানি দিয়ে মাছগুলো দিয়ে দিব।
একটু সকালে রান্না করার কারণ হচ্ছে আমার আব্বার ডিউটি হচ্ছে বিকেলবেলা 2টা থেকে 10টা পর্যন্ত। এই জন্য আমি আগে সকালে সব কাজ করার আগে আমি রান্নাটা শেষ করি, কারণ আমার আব্বা 1টার মধ্যে খেয়ে অফিসে চলে যায়। এজন্য আর যখন সকালকার ডিউটি থাকে তখন একটু দেরিতে রান্না করলেও সমস্যা হয় না। তা আগে আমি সবার আগে আমি নাস্তা দিয়ে সবাইকে সরাসরি রান্না করে তারপরে বাসার অন্যান্য কাজ করি, কারণ আমার বাসাত এত পরিমাণে কাজ এখনও আছে। আমি দইয়ের ব্যবসাটা করব, এখনও শুরু করতে পারিনি বাসার কাজ শেষ করার জন্য। তো এখন শীত তো চলে গেছে, রোজাও এসে গেছে। আমার বাসায় 4টা কম্বল আছে, এবছর আমরা 4টা কম্বল নামিয়েছি। তো এই কম্বলগুলো তো আস্তে আস্তে সবগুলো ধুয়ে আপনার তুলে রাখতে হবে জায়গা মতো। তো সামনে তো রোজা, 1 মাস ছাদে যেতে পারবো না। রোজার মধ্যে 6 তলার ছাদে উঠা তো একেবারে সম্ভব না। তো এর জন্য এখনও শীত আছে হালকা। তারপরে এখন আয়রার বাবা বাসায় আছে, ওনার হাতে কম্বলগুলো ধুয়ে ছাদের মধ্যে শুকিয়ে নিয়ে আসবো। ঈদের পরে উনি আর থাকবে না বাসায়, এই জন্য কম্বলগুলো ধোয়া জন্য লোক পাবো না। জন্য ওনার হাতে এখন যেহেতু উনি আসে, জন্য ওনার হাতে যে কম্বলগুলো ধুয়ে নিচ্ছি। আমি আর আমার মা তো একা একা এত ভারী কম্বল পারবো না ধুতে। তো এর জন্য আর কি উনি থাকা অবস্থায় আমি আর আপনাদের ভাইয়া মিলে কম্বলগুলো একেবারে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এগুলো একটু ভারী জিনিস, তো বাসায় থাকলেও এলোমেলো লাগে বাসাটার মধ্যে। এখন যদি এগুলো আমি ধুয়ে রোজার আগে ধুয়ে পরিষ্কার করে তুলে রাখি তাহলে বাসাটা অনেকটা হালকা হয়ে যাবে। এই জন্য আর কি আমি উনি থাকতে থাকতে আমার কম্বলগুলো আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এতদিনে আমার কম্বলগুলো ধোয়া হয়ে গেছে, 2টা কম্বল তুলে ফেলছি অলরেডি, আর 2টা আছে সেগুলো আজকে তুলে ফেলবো আশা করি। তো এখানে দেখেন যথেষ্ট পরিমাণ যতটুকু লাগবে ততটুকু হুইল পাউডার দিয়ে এগুলোকে ভালো করে পায়ের নিচে দিয়ে সুন্দর করে ধুয়ে তারপর এখন এই যে ময়লা পানিগুলো চেঞ্জ করতেছে। আস্তে আস্তে এরকম ময়লা পানি চেঞ্জ করতে করতে একবারে কম্বলটা সুন্দর হয়ে যাবে। আপনারাও এরকম আপনাদের কম্বলগুলো নিজেরা সুন্দর করে পরিষ্কার করবেন। আমাদের এই বাসাতে আমরা উঠছি 7 বছর। 7 বছরের মধ্যে আমরা 3বার লন্ড্রিতে দিয়ে পরিষ্কার করিয়েছি, কিন্তু আসলে আমরা যেরকমভাবে ধুই ওনারা সেরকমভাবে ধোয় না, ওনারা কোনো রকম। তো আমরা তো মহিলারা এই ভারী কাজগুলো করতে পারি না। তো আয়রার বাবা এর আগেও 3বার ধুয়েছে, আর মাঝখান দিয়ে 3 বছর উনি বাসায় না থাকার কারণে এগুলো ধোয়া সম্ভব হয়নি। তো এবছর উনি আবার আসে, জন্য ওনার হাতে রোজার আগে তাড়াহুড়া করে এগুলো ধুয়ে নিচ্ছি, কারণ ঈদের পরে উনি আবার থাকবে না বাসায়, সময় মতো পাবো না এগুলো ধোয়ার মতো। তো এগুলোকে ধুয়ে সুন্দর করে এরকম করে আগের দিন সন্ধ্যায় এরকমভাবে ধুয়ে 2টা স্যার একসাথ করে রেখে দিলে পানিগুলো ঝরে যায়। পরের দিন সকালে আবার ছাদে নিয়ে দিয়ে আসলে কম্বলগুলো খুব দ্রুত শুকিয়ে যায়। তো এভাবে কম্বলগুলো সুন্দরভাবে নিজেদের কম্বল নিজেরাই ধুই। লন্ড্রিতে বেশি একটা দিই না, কারণ লন্ড্রির ধোয়া আর আমাদের ধোয়া অনেক পার্থক্য আছে। আয়রার বাবা ইচ্ছে করলে কিন্তু একসাথে 4টা কম্বলে ধুইতেও পারতো, কিন্তু না, একটা একটা করে ধোয়ার কারণ হচ্ছে কি ভালো পরিষ্কার হবে। আর লন্ড্রির মধ্যে ধুলে এগুলা ওনারা 20টা 10টা একসাথে করে দেয়, ভালো করে পরিষ্কারও করে না। এছাড়া এবার আমার কম্বলগুলো একটু বেশি ময়লা হওয়ার কারণ হচ্ছে আমি যে বাসার মধ্যে কাজ করিয়েছি অনেক ধুলাবালু জমে গেছে, এজন্য লন্ড্রির মধ্যে সাহস করিয়া দিতে পারিনি, কারণ এগুলো পরিষ্কার হবে না। একটা কম্বল ধোয়ার জন্য 400 টাকা 350 টাকা করে নেয়, কিন্তু টাকা বড় কথা না, আমার জিনিসটা যদি সুন্দর করে না ধুয়ে দেয় ওনারা তাহলে লাভ কি এগুলো দিয়ে। আরও যদি আমি এখন দিই তাহলে 1 থেকে 1.5 মাস পরে পাবো, এর আগে আর পাবো না, এরকম হয়। তো এই জন্য এবার আমরা নিজেরাই 6 দিনের মধ্যে 4টা কম্বল ধুয়ে সুন্দর করে রোদে শুকিয়ে ছাদের উপর দিয়ে 2 দিনের রোদে দিয়ে শুকিয়ে
আলমারির মধ্যে রেখে দিয়েছি। এখন আর ঘরটা অনেক হালকা হয়ে গেছে, মানে এগুলো ভারী জিনিস তো, এগুলো নিচে থাকলে বাসাটা অনেক ভার লাগে, অনেক কষ্ট হয় নেড়ে চেড়ে খাট গুছানোতে অনেক কষ্ট হয়ে যায়। এই জন্য শীত যাওয়ার আগে সুন্দর করে রোদ থেকে এনে ঠান্ডা করছি, একদিন আগের দিন এনে রেখে দিয়ে পরের দিন গুছিয়ে সুন্দর করে আলমারির মধ্যে রেখে দিয়েছি। এখন আমার বাসাটা একবারে ফ্রি হয়ে গেছে, টেনশন মুক্ত হয়ে গেলাম রোজার আগে কম্বল নিয়ে। তো ভাইয়া পুরা আজকে পর্যন্ত কেমন হয়েছে ভিডিওটি কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম।